স্বাধীনতা ও জাতীয় দিবস আজ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান। জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের ঢল, জাতি শ্রদ্ধা জানাচ্ছে তার শ্রেষ্ঠ সন্তানদের, নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ ঘোষণা। প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। জনগণকে আস্থায় যদি আনতে হয়, তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে, সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। শরীয়তপুর শহরে সড়ক দখল করে অবৈধ স্থাপনা, লেগে থাকছে যানজট আর প্রায় সময় ঘটছে দুর্ঘটনা, বাসিন্দাদের চরম দুঃখ। ঐতিহ্যবাহী ঢাকায় মসলিন তৈরি হচ্ছে নারায়ণগঞ্জে, ঈদ ঘিরে ব্যস্ত কারিগররা, আবারও বিশ্ব মাতানোর প্রত্যাশা। এবং 17 বছরে পদার্পণ দেশ টিভির, সত্য বস্তুনিষ্ঠ সংবাদের অন্যতম গণমাধ্যম, নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকা রাখার প্রত্যয়। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সংবাদ সকালে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 24শে গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা রক্ষার লড়াইয়ে অংশ দাবি করে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যমত্যে আসবে প্রত্যাশা উপদেষ্টা পরিষদের সদস্যদের। সুষ্ঠু নির্বাচনে আয়োজনের পাশাপাশি পতিত স্বৈরাচারের হত্যা, গুম, খুনের বিচারও নিশ্চিত করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের আগেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন মুক্তিযোদ্ধা পরিবার, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, কূটনৈতিক, প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোর 6টার কিছু সময় আগে স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দেয়া বীর সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সশস্ত্র সালামের সাথে বিয়োগলের সুর বেজে ওঠে। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি, পরে শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের ও সংস্থার কূটনীতিক। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। জাতীয় স্বার্থে, ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং 24-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে কারাগারে এসেছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে স্বাধীনতার যে 54 বছর শেষে 55 বছরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যখন প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তার পরে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সেই থেকে আমরা দেখেছি একে একে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে দলের যারা আছেন তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং এরপরেই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিছুক্ষণ আগেই তারা শ্রদ্ধা জানাতে এসেছেন এবং সেখানে তারা যে বিষয়গুলো
বিষয়গুলো তুলে ধরেছেন। তার মধ্যে যে অন্যতম বিষয়, বিশেষ করে আওয়ামী লীগকে তারা যে ইঙ্গিত করে বলেছেন যে বিচার এবং সংস্কার ছাড়া, বিচার ছাড়া কিন্তু তাদেরকে যেন পুনর্বাসনের চেষ্টা না করা হয়, সেই বিষয়টা তুলে ধরেছেন। এবং একই সাথে অন্যান্য যে বিষয়টা, বিশেষ করে নির্বাচন ইস্যুতেও কিন্তু তারা কথা বলেছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই যে 24-এর গণঅভ্যুত্থান, এটিকে আসলে গণতন্ত্রের পুনরুদ্ধার বলা চলে, এবং সেটিকে গণতন্ত্রের পুনরুদ্ধার না বলে যে দ্বিতীয় স্বাধীনতা, সেই দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করা মানে স্বাধীনতার মূল ইতিহাসকে আসলে বিকৃত করা বলে উল্লেখ করেছেন। সেই সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রত্যেক রাজনৈতিক দলের দেশের সাথে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি প্রথম দিকেই সাধারণ মানুষের কিছুটা পদচারণা থাকলেও কাঙ্ক্ষিত পদচারণা ছিল না, এবং অন্যদিকে এখন কিন্তু অনেকটাই নীরব হয়ে উঠছে স্মৃতিসৌধ। তবে যে স্বাধীনতার যে মূল যে ইতিহাস, সেই ইতিহাস থেকে শুরু করে তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে ধারণ করে যে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেটি আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সাধারণ মানুষ। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা একে একে শেষ হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো একেবারে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ। মহান স্বাধীনতা দিবসে বাংলার বীরদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছেন সব শ্রেণী পেশার মানুষ। জানবো বরিশাল, নোয়াখালী ও কুষ্টিয়ার মানুষের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সহকর্মী শাকিল মাহমুদ, মাওলা সুজন ও নাহিদ হাসান তিতাসের কাছ থেকে। আমরা শুরুতেই চলে যাচ্ছি বরিশালে। শাকিল, মানুষের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন, আর বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় কেমন চোখে পড়ছে আপনার? মিডিয়ার সদস্যবৃন্দ, সামনে দণ্ডায়মান প্যারেড কমান্ডারের নেতৃত্বে লাল সবুজের পতাকাকে কিন্তু স্বাধীনতা প্রকাশ করার যে দিন, সেই দিনটি কিন্তু এই মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়েছে বরিশাল জুড়ে। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর বেলস পার্কে, এবং এখানে দেখছেন যে আসলে এই 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে কিন্তু এখানে যে কুচকাওয়াজের কিন্তু আয়োজন করা হয়েছে, এবং এই কুচকাওয়াজকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি বরিশালের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন পর্যায়ের যারা আছে তারাও কিন্তু এই কুচকাওয়াজে কিন্তু অংশগ্রহণ করেছে। এর আগে একদম সকাল সকাল কিন্তু 31 বার তোপোদ্দনের মধ্য দিয়ে কিন্তু এই দিবসটি শুরু হয়। এর পরপরই কিন্তু বরিশালের যিনি বিভাগীয় কমিশনার আছে এবং জেলা প্রশাসক, তারা কিন্তু আসলে শহীদ বেদিতে কিন্তু পুষ্পস্তবক শাকিল, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন বরিশালের কথা, তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী শহীদপুর স্টেডিয়ামে, নোয়াখালী জেলা শহরে অবস্থিত। মহান স্বাধীনতা জাতীয় দিবস 2025 উপলক্ষে নোয়াখালী শহীদপুর স্টেডিয়ামে মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে তার আসনে বসবেন। এরপর পরেই কুচকাওয়াজের প্যারেড শুরু হবে। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শহীদপুর স্টেডিয়ামে যে বিভিন্ন নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দু প্যারেডে অংশগ্রহণ করার জন্য, কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছেন। একই সাথে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের চৌকস একটি দল প্যারেডে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। একই সাথে নোয়াখালী জেলার বিভিন্ন শিশু শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলের শিশু শিক্ষার্থীরাও কিন্তু প্রস্তুত রয়েছেন এই কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য। তা আপনি কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন, বিভিন্ন স্কুল দেখতে পাচ্ছেন, কলেজ দেখতে পাচ্ছেন, মাদ্রাসা দেখতে পাচ্ছেন, একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো
দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য একটু এগিয়ে যাব একজন ক্যাডারের সাথে, একজন বিএনসিসি ক্যাডারের সাথে। আজকের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের অনুভূতি কেমন লাগছে আজকের এই স্বাধীনতা দিবস? অনুভূতি খুবই ভালো। আজকের এই কুচকাওয়াজে আমরা অংশগ্রহণ করতে পেরে সত্যি আনন্দিত। আমি নোয়াখালী জিলা স্কুল থেকে আসছি। মোটামুটি আজকে সব পরিবেশ অনেক শৃঙ্খলিত পরিবেশ, সবকিছু অনেক ভালো লাগছে। স্বাধীনতা দিবসের অনুভূতি কেমন লাগছে? আজকের এই দিনে বাংলার স্বাধীনতা সূর্য উদিত হয়েছিল, এই দিন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। আপনার অনুভূতিতে এটি কেমন লাগছে, আপনার তরুণ প্রজন্মের একজন তরুণ হিসেবে? অনুভূতি তো অবশ্যই ভালো। এই স্বাধীনতা দিবসের কারণে আজ আমরা স্বাধীনতা দেখেছি। বাংলাদেশের মতো একটি সুন্দর দেশ আজকে আমরা পৃথিবীর মানচিত্র পৃথিবীতে মানচিত্র হিসেবে উপহার পেয়েছি। মোটামুটি সেই শহীদদেরকে আমরা কখনো ভুলতে পারবো না। গতকাল ছিল 25শে মার্চ রাত, সেদিন ছিল কাল রাত্রি। তো এই স্বাধীনতা দিবস ভুলার মতো না, আমরা সেই শহীদদের সবসময় শ্রদ্ধা জানাই আন্তরিকভাবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, আজকের এই দিনে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, স্বাধীনতার সুফলে তারা আজকের সুন্দর একটি বাংলাদেশ পেয়েছে, সবুজ বাংলাদেশ পেয়েছে। একই সাথে তারা এই যে তরুণ প্রজন্ম, সেই স্বাধীনতা তারা উপভোগ করছে। আমি যদি একটু সামনে এগিয়ে যেতে চাই, আমি দেখতে পাবো যে আরো কিছু চৌকস দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা রয়েছে। একই সাথে আমি যদি একটু পিছনে যাই, তাহলে দেখতে পাবো যে কিশোররা, বিশেষ করে শিশু-কিশোরীরা, তরুণীরা কুচকাওয়াজে প্যারেডে অংশগ্রহণ করার জন্য উন্মুক্ত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই যে প্রধান অতিথি এসে পড়বেন এবং এই কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য যে প্রস্তুতি রয়েছে সেটি তারা সম্ভব। ইতিমধ্যে প্রধান অতিথি চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে কুচকাওয়াজ এবং প্যারেড অনুষ্ঠিত হবে নোয়াখালী শহীদগুলোতে। তো আমি এখন চলে যাব মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জানার জন্য কুষ্টিয়াতে। সেখানে রয়েছেন সহকর্মী তিতাস। কুষ্টিয়ার কি খবর আমাদেরকে জানাবেন? সুজন, 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আজকের এই দিনে কিন্তু স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্ম হয়। অর্থাৎ আজ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি উপলক্ষে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়াতেও নানা আয়োজনে পালিত হচ্ছে। অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে কিন্তু এই দিবসটি উদযাপন শুরু হয় এবং এরপরে 6:02 জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু এই যে কালেক্টর চত্বরে যে শহীদ বেদি রয়েছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপরে 6:45 কুষ্টিয়ার যে পৌর গোরস্থান রয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের যে কবর রয়েছে জিয়ারত করা হয়েছে এবং সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সারা দিনব্যাপী কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু নানা আয়োজনে পালন করা হচ্ছে। কুষ্টিয়ায় সকাল 8টার সময় কিন্তু কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু কুচকাওয়াজে অংশগ্রহণ করে এবং তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এরপর সকাল 11টার সময় কিন্তু কুষ্টিয়ার যে পৌর অডিটোরিয়াম রয়েছে সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও সারা দিনব্যাপী যে নানা আয়োজন রাখা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রদর্শনী আছে, চিত্র প্রদর্শনী আছে, এছাড়াও মিলাদ মাহফিল এবং দোয়া আছে, মুক্তিযোদ্ধাদের সম্মাননে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে সকালে 6:02 জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর কিন্তু এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে বিভিন্ন সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, এছাড়াও যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যেমন বিএনপি সহ যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই জেসিকা যে আসলে আজকের এই দিনে কিন্তু যে পাকিস্তানি যে হানাদার বাহিনী তাদের সাথে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। অর্থাৎ এই দিনটি উপলক্ষে সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়াতেও নানা আয়োজনে পালিত হচ্ছে এবং সবাই কিন্তু শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা প্রতিটি স্কুল, কলেজ, সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু নানা আয়োজনে পালন করা হয়েছে, পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও আবরান ফারাজ যে কুষ্টিয়া জাতীয় স্টেডিয়াম রয়েছে ওখানে কিন্তু দিনভর খেলাধুলা থেকে শুরু করে নানা আয়োজন রাখা হয়েছে। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আজকের এই দিনে কিন্তু বাংলাদেশ জন্ম হয় এবং সার্বভৌম বাংলাদেশের জন্ম হয় এবং বাঙালি জাতির সত্তা ফিরে পায়। এই ছিল কুষ্টিয়া থেকে স্বাধীনতা দিবসের আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা। তিতাস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুজন এবং শাকিল আপনাদেরও। দর্শক, মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন আনুষ্ঠানিকতার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ, নজরুল ইসলাম ও AKM নাজিম। আমরা শুরুতেই চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। পরশ, মহাসড়কে ব্যস্ততা আপনি কেমন দেখছেন? আর পাশাপাশি জানাবেন যে ঘরমুখো মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র 5 দিন সময় বাকি আছে।
ইতিমধ্যে যে এদের ছুটিতে নারীর টানে যে গর্মুখী যে লোকজন আছে মানুষরা, তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। তো আমি এখন আছি যে কুমিল্লা সিলেট মহাসড়কের যে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায়, যে এলাকাটি দেখতে পাচ্ছেন যে যে যানবাহনের চাপ কিন্তু এখনো পুরোপুরি শুরু হয়নি। তো আর 1-2 দিন পর থেকে কিন্তু যানবাহনের একটা চাপ বেড়ে যাবে বলে বলছেন যে পুলিশ। তো এই কুমিল্লা সিলেট মহাসড়কের একটি তথ্য যদি আপনাকে দিয়ে রাখি, কুমিল্লা সিলেট মহাসড়কের প্রায় 38 কিলোমিটার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় 7 কিলোমিটার মতো এক অংশ আছে একটি বেহাল দশা অবস্থায় আছে। এখানে বিভিন্ন স্থানে কিন্তু বড় ধরনের খানাখন্দ রয়েছে। তো এই খানাখন্দগুলো কিন্তু যে সড়ক বিভাগ এবং যে চালের প্রকল্পের যে পরিচালক তিনি বলছেন যে তাদের সমন্বয় করে কিন্তু এগুলো মেরামত করা হয়েছে। তারা বলছেন যে ঈদের যাতে ঈদ যাত্রা যাতে কোনো ধরনের নির্বিঘ্নে কোনো যারা যাবে বাড়িতে তাদের কোনো যানজটে পড়তে না হয়, তারা কিন্তু সে ধরনের ব্যবস্থা নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও এই যে কুমিল্লা সিলেট মহাসড়কের যে বিভিন্ন পয়েন্টে কিন্তু যে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু তারা দায়িত্ব পালন করছেন যাতে কোনো প্রকার কোন জায়গাতে যাতে যানজট তৈরি না হয়। তো এই বিষয়ে কথা হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে যে সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী তিনি বলেছেন যে কুমিল্লা সিলেট মহাসড়কের যেসব স্থানে খানাখন্দ রয়েছে তাদের সেসব খানাখন্দ স্থানটি কিন্তু তারা মেরামত করেছেন এবং যাতে কোনো প্রকার যানজট তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা লক্ষ্য রাখছেন এবং তাদের বিভিন্ন টিমকে এখানে তারা কাজ করছেন সড়ক বিভাগের। এছাড়া আমি যদি আপনাকে একটি তথ্য রাখি যে এই বিষয়ে যে হাইওয়ে পুলিশের যে ইনচার্জ তিনি আমাকে বলেছেন যে এবারে ঈদ যাত্রায় নির্বিঘ্নে যেতে মানুষ বাড়ি যেতে পারে তাদের হাইওয়ে পুলিশের 5টি টিম ঢাকা সিলেট মহাসড়ক এবং কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা দায়িত্ব পালন করছেন এবং সড়ক বিভাগের সাথে যৌথ সমন্বয় করে কিন্তু তারা যাতে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে তারা সেসব ব্যবস্থা নিচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। তো এখন আমি চলে যাব যে আমাদের গাজীপুরের সহকর্মী নজরুলের কাছে। নজরুল, আপনি জানাবেন আপনাদের যে ঈদযাত্রা মহাসড়কের প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরে কিন্তু ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে সড়ক মহাসড়কগুলোতে। আপনারা জানেন যে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে ঈদে কাউন্টারগুলো রয়েছে সেই সমস্ত কাউন্টারগুলোতে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু বেড়েছে এবং আপনার সড়ক এবং মহাসড়কের সব জায়গায় কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ঈদে ঘরমুখী মানুষের সেটা কিন্তু বেড়েছে। আপনারা জানেন যে ঈদে ঘরমুখী মানুষ যেন স্বস্তিতে বাড়ি যেতে পারে এর জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ইতিমধ্যেই দেখেছি যে গাজীপুরের বেশ কয়েকটি স্থানে কিন্তু ভাসমান দোকানপাট সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং অতিরিক্ত 9টি রেকার রাখা হয়েছে, অর্থাৎ গাড়ি যেখানেই বিকল হবে সেখানেই কিন্তু তাৎক্ষণিকভাবে যাতে রাস্তা থেকে সরিয়ে দিতে পারে এরকম পরিকল্পনা করেছে। আমরা মোড়ে মোড়ে দেখেছি পুলিশের উপস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু সাধারণ যে রয়েছে সাধারণ স্বেচ্ছাসেবক রয়েছে কর্মী রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসনের কিন্তু নজরদারি রয়েছে, অর্থাৎ প্রতিটি পয়েন্টেই কিন্তু আপনার পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং চন্দ্রা এবং গাজীপুরের বেশ কয়েকটি পয়েন্টে অর্থাৎ যে সমস্ত পয়েন্টগুলোতে যানজট লেগে যায় এবং দুর্ভোগ হয় সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তারা চিহ্নিত করে সব জায়গায় কিন্তু পুলিশ ডিউটি করছেন এবং ঈদে ঘরমুখী মানুষের স্বস্তি দেওয়ার জন্য স্বস্তি এবং আরামে যাতে মানুষ যেতে পারে নির্বিঘ্নে যেতে পারে এর জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। এর জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, অর্থাৎ গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান উনি কিন্তু বেশ কিছুদিন ধরে ঘুরে ঘুরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উনি ঘুরছেন এবং দেখছেন, সব জায়গায় কিন্তু খোঁজখবর রাখছেন। তো এই ছিল গাজীপুর থেকে। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজিম, জানাবেন সেখানের খোঁজখবর। চট্টগ্রাম থেকে কিন্তু বাস টার্মিনালের থেকে যাত্রীদের চাপ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কারণ মূলত গত রমজানের 15 রমজান থেকে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জায়গায় যেসব মানুষ গন্তব্যে ফিরে যায় সেখানে কিন্তু যাত্রীবাহী বাসের ভিড় বাড়ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে দিনের চাইতে সন্ধ্যার পর থেকে কিন্তু বাস টার্মিনালগুলোতে শুরু করে কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের চাপ সেটা কিন্তু চোখে পড়ার মধ্যে, কারণ আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং রোগীদের সাথে
জাতীয় সাধারণের সাথে কথা বলে যেমনটি জেনেছি, কারণ হচ্ছে যে আপনার দিনের চাইতে যেহেতু রমজান মাস, দিনের চাইতে রাতের বেলায় বিশেষ করে 9টা থেকে চট্টগ্রামের সবগুলো পয়েন্ট থেকে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী সাধারণ নিয়ে বিভিন্ন পরিবহন গুলো ছেড়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় যেসব মানুষ চট্টগ্রামে বসবাস করেন তারা কিন্তু গন্তব্যে ফিরে যাচ্ছেন। আমরা এখন যেখানে রয়েছি শুভপুর বাস টার্মিনালে, এখান থেকে কিন্তু সকাল থেকে আসলে বলা যায় 15 মিনিট পর পরে কিন্তু এক একটি বাস দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যেটি বারবার যাত্রীদের কাছ থেকে উঠে এসেছে, বিভিন্ন বাস কাউন্টার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ভাবে যাত্রীদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ভাবে টাকা হাতে নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকালকে একটি অভিযোগ পাওয়ার পর নগরীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়েকটি বাস কাউন্টার থেকে শুরু করে যারা বাস সংশ্লিষ্টরা রয়েছে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তৎক্ষণাৎ যে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এতে করে চট্টগ্রামের যিনি উপপরিচালক ফয়জুল্লাহ তিনি কিন্তু সাথে সাথে এসে এখানকার 2টি বাস কাউন্টারকে কিন্তু জরিমানা করেছেন এবং বেশ কয়েকটি কাউন্টারকে কিন্তু সতর্ক করেছেন বলে আমরা দেখেছি। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে পরিচালক তিনি যেমনটি বলেছেন, বাস কাউন্টারগুলিতে কিন্তু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয় সেটি কিন্তু তথ্য প্রমাণ রয়েছে। ইতিমধ্যে অনেকগুলো বাস টার্মিনাল গুলোকে সতর্ক করার পাশাপাশি তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসন অন্যান্য যেসব সংস্থা রয়েছে বাস বা মহাসড়কের তদারকি রয়েছে তারাও কিন্তু এসব বিষয়ে খেয়াল রাখছেন। আরেকটি বিষয় হচ্ছে যে মহাসড়কের মধ্যে কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে, কারণ চুরি চিন্তায় থেকে শুরু করে যারা অজ্ঞান পাটের খপ্পরে পড়েন তাদের বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের সতর্কতা জারি করছেন। এখানে এখন যেহেতু বাস খুবই কম, কারণ আমরা যদি দেখেছি একটু পরপর এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে, অনেকগুলো বাস ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় চলে গেছেন। সকালবেলা হওয়াতে একটু কম থাকার কারণ হিসেবে যেটি বাস কাউন্টার থেকে শুরু করে যাত্রীরা যেমন বলেছেন, কারণ বিকেল 12টার সঙ্গে সঙ্গে সন্ধ্যার পর বলতে গেলে ইফতারের পরে কিন্তু বাসগুলোতে যাত্রীদের চাপ কিন্তু বাড়তে থাকে। এর আগে আমরা যেটি দেখেছি কিন্তু সকাল থেকে ট্রেনে মানে যেটি ট্রেনে বলা যায় ট্রেনে কিন্তু যাত্রীদের চাপ বেশি, কারণ অধিকাংশ মানুষ কিন্তু ট্রেনে ভ্রমণ নিরাপদ মনে করার কারণে কিন্তু ট্রেনগুলোতে কিন্তু মানুষের চাপ বাড়ছে। তো বাস কাউন্টার গুলোতে আমরা কথা বলেছি, সেই যেমনটি আমরা দেখেছি বাস কাউন্টার গুলোতে কিন্তু যারা আছে তারা যেমন বলছেন বাস কাউন্টার গুলোতে যাত্রীদের যে চাপ সেটি আরো কয়েকদিন পরে, বিশেষ করে 28 রমজানের পর থেকে কিন্তু বাসে যাত্রীদের চাপ আরো বাড়বে বলে মনে করছেন এখানকার সংশ্লিষ্টরা। তবে যাত্রীদের বরাবর মতো অভিযোগ বাস কাউন্টার গুলোতে বিভিন্ন ভাবে প্রতি গন্তব্যে যাওয়ার জন্য আপনারা একটি টিকিটের মধ্যে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। তো চট্টগ্রাম থেকে যাত্রা বাসের যাত্রা ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নজরুল এবং পরশ আপনাদেরও। দর্শক, ঈদ যাত্রার খবরাখবর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানী মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সরকারি খাল ভরাট করে জমি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। শুধু খাল দখলই নয়, ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। খাল পুনরুদ্ধারে ঈদের পর উচ্ছেদ অভিযানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেলার হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ মেট্রো হাউজিং এলাকার হাইক্কার খাল। একসময় এটির প্রশস্ততা বেশি থাকলেও এখন এটিতে থাবা পড়েছে ভূমিদস্যুদের। কাগজপত্র বলছে এ খালের জমিটি পুরোপুরি সরকারি, কিন্তু 5 আগস্টের পর রাতের আধারে এলাকার প্রভাবশালী কয়েকজনের নেতৃত্বে চলে দখল উৎসব। অবৈধভাবে করা হয় ভরাট, এতে সরু হয়ে অস্তিত্ব হারানোর পথে খালটি। ওই জায়গাটায় দেখছি খাল, এখন রাত্রে ওই জায়গাটা ভরাট করে ফেলছে। সরকার পদত্যাগ করার পর থেকে এই জায়গাটা আস্তে আস্তে রাত্রে করে বইরা ফেলতেছে। এলাকাবাসী বলছেন হাইক্কার খাল দখলের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় ফারুক হোসেন, সোলাইমান রতন, রহমত আলী, ওমর আলী, মোশাররফ হোসেন এবং নেক মোহাম্মদ সহ আরও অনেকে। দখল হওয়া খাল উদ্ধারে উত্তর সিটিকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এখন যদি সরকারে এটা যদি আবেদন করে, সরকার যদি এটা যদি চায়, এটা যদি সরকারের আন্ডারে থাকে, তাহলে অবশ্যই সরকার এটা যাচাই করুক, কিংবা যে এই কাজ করছে হেরে আলতায় আনাক, হেরে দোষী হইয়া শাস্তি দেওয়া হোক। শুধু খালি নয়, স্থানীয় কিশোর গ্যাংয়ের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলেরও অভিযোগ উঠেছে এ চক্রের বিরুদ্ধে। তাদের জমি উদ্ধারে সরকারি হস্তক্ষেপ চান তারা। খালসহ বর্তমানে ব্যক্তি মালিকানার জায়গাও বিভিন্ন জাল ভুয়া দলিল হিসাবে ভোগ দখল এবং ভূমিদস্যুতা করে আসছে। আমরা আসলে মেট্রো হাউজিং এলাকাবাসী, ওই এলাকাবাসী এর থেকে পরিত্রাণ চাই, সুষ্ঠু বিচার চাই। আমরা এটা দখল করে সরকারের জায়গা দখল করতেছে, যারা দখল করছে এগুলো শাস্তি দাবি চাই, আমরা এগুলো বিচার চাই। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, চিহ্নিত ভূমিদস্যুদের আইনের আওতায় আনতে ও ভূমি খেকুদের দখল থেকে সরকারি জমি উদ্ধারে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে। যারাই অবৈধ দখলদার করুক, আমরা প্রথমে খালের সীমানা নির্ধারণের কাজ করছি। ভবিষ্যতে সীমানা নির্ধারণ হওয়ার পর আমাদের সীমানার মধ্যে যাই কিছু করবে, আমরা এটা ভাঙার জন্য বা উচ্ছেদের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিব। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তারা। না না, আমি কেন খাল বলতে যাব। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে সড়কের জায়গা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা। সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন সালমা জাহান। সড়ক ঘেঁষে তৈরি হয়েছে পাকা আধা পাকা সব স্থাপনা। সড়ক বিভাগের তথ্য মতে শরীয়তপুর জেলা সদরে এমন অবৈধ স্থাপনার সংখ্যা অন্তত 146টি, যা থেকে বাদ যায়নি ট্রাফিক পুলিশ বক্স, বিদ্যুৎ বিভাগ, পৌরসভা, আনসার জেলা কমান্ড্যান্ট সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর স্থাপনাও। শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কটি 60 থেকে 70 ফুট প্রশস্ত। জমি অধিগ্রহণ করে প্রথমে 12 ফুট ও পরে 24 ফুট সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে অধিগ্রহণ করা বাকি জমির দখল হয়ে গেছে অন্তত 87%। চলাচলের জায়গা দখল হয় প্রতিনিয়ত ভোগান্তির শিকার পথচারীরা। আশ্চর্য হই যে শরীয়তপুরের মতো একটি শহরে এইটুকু জায়গা, তার মধ্যে আবার দুই পাশে অবৈধভাবে এই রাস্তার জায়গাগুলো দখল করে রাখা হয়েছে। মনোহর থেকে রাজগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা নিয়ে আমরা অনেক ভুগতেছি। প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট লাগিয়ে আছে এখানে। তো আমরা দ্রুত চাই এই রাস্তাটা প্রশস্ত হোক। সাধারণ জনগণ আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। আমরা এগুলি অপসারণ চাচ্ছি এবং সুন্দর একটা নিরাপদ সড়ক চাচ্ছি। সড়কের জায়গা দখল করে স্থাপনা গড়ে ওঠায় শহরে বেড়েছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দোকানপাট অস্থায়ী রোডের কিনারে রাখার পরে রাস্তা রোডে গাড়ে জামজাক্কার লেগে গাড়িগুড়ি চালাতে পারতেছি না আমরা। অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সড়ক ও জনপথ বিভাগ। সহায়তা কামনা করি এবং সেজন্য আমরা তাদেরকে একটা লিস্ট দিয়েছি। এদিকে সড়ক বিভাগের আবেদনের ভিত্তিতে সকল অবৈধ স্থাপনার উচ্ছেদের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। সুস্পষ্টভাবে কী ধরনের সহযোগিতা ওনার প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন এবং তার প্রেক্ষিতে আমরা আইনানুগ সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রদান করব যত সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদের বিষয়ে। সড়ক দখলমুক্ত করার ব্যাপারে বিশেষ দৃষ্টি দিবে কর্তৃপক্ষ, এমন আশা শরীয়তপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 200 বছর আগে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন এখন তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। 12 হাত লম্বা আর কার্পাসের সুতোয় এই মসলিন তৈরি করছে স্থানীয় এক উদ্যোক্তা। ঈদ ঘিরে নানা ডিজাইনে হাতে তৈরি এই মসলিন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। তাঁতিদের প্রত্যাশা, সরকারি সহযোগিতা পেলে সোনালী ঐতিহ্যের ঢাকাই মসলিন আবারও বিশ্ব মাতাবে। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। কার্পাসের মিহি সুতায় নানা ডিজাইনে ঢাকাই মসলিন শাড়ি তৈরি করছেন রূপগঞ্জ নোয়াপাড়া গ্রামের তাঁতি আলামিন। এ পর্যন্ত 300 থেকে 400 কাউন্টের সুতা দিয়ে 9টি মসলিন শাড়ি তৈরি হয়েছে তার তাঁতখানায়। প্রতিটি শাড়ির দৈর্ঘ্য 6 গজ এবং প্রস্থ 47 ইঞ্চি, ওজন প্রায় 250 গ্রাম।
আংটির ভেতর দিয়ে চলা ডিজাইন আর সুতার কাউন্টের ওপর নির্ভর করে প্রত্যেকটি শাড়ি তৈরিতে 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়। দেশের ঐতিহ্য কিভাবে ফিরে আনা যায়, মসলিন হলো সর্বনিম্ন 4 লক্ষ টাকা, এতে আপনার 8 লক্ষ 9 লক্ষ যদি সরকারি কোনো সহযোগিতা ভাবে আমি পাই তাহলে হয়তো আমার আশা আছে আরো বড় সরে শিখানো। 2013 সালে নোয়াপাড়ায় বিসিক জামদানি পল্লীর তাঁতি আলামিনের মাধ্যমে ঐতিহ্যবাহী এ মসলিন শাড়ি তৈরির উদ্যোগ নেয় দৃক গ্যালারি। দেশের গণ্ডি পেরিয়ে এখন এই মসলিন বিক্রি হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। বেঙ্গল মসলিন কেন্দ্র নামে ছোট্ট একটি কক্ষে আলামিন এবং আরও বেশ কয়েকজন পারদর্শী মসলিন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ঈদ ঘিরে 25 লাখ টাকা মসলিন বিক্রির প্রত্যাশা তাঁতিদের। এটা যেরকম 300 কাউন্টের সুতা, এটার উপর আছে 500 কাউন্টের সুতা মসলিন। এই শাড়িটা বুনতে অনেক খুব কষ্ট হয়, সবাই এই মসলিন শাড়িটা তৈরি করতে পারে না। তুলা থেকে তৈরি সূক্ষ্ম সুতায় বানানো এই মসলিন বাণিজ্যিকভাবে এখনো বিক্রি শুরু না হলেও আসছে প্রাতিষ্ঠানিক অর্ডার। পাশাপাশি তাঁত বোর্ডের সহায়তায় ঢাকায় মসলিন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বড় ধরনের কোনো প্রতিষ্ঠান যদি অর্ডার দিয়ে থাকে তাদেরকে, তাহলে তারা সাধারণত সেভাবে করে থাকে। বাণিজ্যিকভাবে মসলিনের প্রচলনটা এখনও আমাদের জামদানি শিল্পনগরীতে ওরকম না। আর মসলিনের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতি ও উদ্যোক্তাদের সরকারি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান জেলা প্রশাসক। আমরা আরো বেশি ট্রেনিং দিয়ে এবং এই শিল্পকে আবার কিভাবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পারি আমরা সেই চেষ্টা করব। প্রায় 200 বছর আগে ঢাকার মেঘনা ও শীতলক্ষ্যা নদীর তীরে কার্পাসের সুতা থেকে তৈরি করা হতো এই মসলিন। তবে ব্রিটিশ শাসনামলে কারখানায় বানানো কাপড় ছড়িয়ে পড়লে হারিয়ে যায় মসলিন। নিউজ ডেস্ক, দেশ টিভি।